মোশাররফা মিশু, আমি আপনার কাছে আসি। আমি একটু আপনার মন্তব্য শুনতে চাই যে নির্বাচনের আগে এখন পরিবেশকে আপনি কিভাবে দেখছেন, প্রশাসনের নিয়ে যে কেউ কেউ অভিযোগ করছে, সেটা কি, এই অভিযোগকে আপনি কিভাবে দেখছেন, কেন এই অভিযোগগুলো আসছে? 70% মানুষ বিএনপিকে ভোট দিতে চায় এবং 77% মানুষ মনে করে বিএনপি ক্ষমতায় আসবে। এটা একটি জরিপ, এই জরিপটি করেছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ইউএএসডি। আমি একটু আপনার কাছে, এখান থেকে দেখছি 19% মানুষ জামাত ইসলামীকে ভোট দিতে চায় এবং 2.6% মানুষ এনসিপিকে ভোট দিতে চায়। এর আগের যে জরিপগুলো আমরা দেখেছি, বিভিন্ন অর্গানাইজেশন জরিপ সামনে এসেছে, সেখানে আমরা জামাতের আরেকটু বেশি আমরা দেখেছিলাম মানুষ ভোট দিতে চায়। তো অপেক্ষাকৃত দেখা যাচ্ছে জামাতের সমর্থন এই জরিপ অনুযায়ী কমেছে। আপনি কি মনে করছেন যে জামাতের সমর্থন কমে যাওয়ার পেছনের কারণ কি, বা জরিপকে কিভাবে দেখছেন আপনি, মোশাররফা মিশু? যে এখানে কিন্তু কয়েকটা বিষয় খুব পরিষ্কার আমাদের কাছে, আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাগুলো ঘটছে। আগে কিন্তু 2024-এর গণ অভ্যুত্থানের পর থেকে গত কয়েক মাস ধরে যখন নির্বাচনের ঘোষণাটা বিশেষ করে আসলো, তখন থেকে জামাতের আমির থেকে শুরু করে ওনাদের বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে ওনাদের যে প্রার্থী, তারা কিন্তু বিভিন্ন ধরনের প্রচারণা চালাতে থাকলেন। এবং আপনি দেখেন যে ওনার আমির যে উনিও কিন্তু বলেছেন যে জনগণ ভোট দিক আর না দিক আমাদেরকে কিন্তু ক্ষমতায় যেতেই হবে। আমার মনে হয় যে এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, ব্যাপারগুলো আপনারা জানেন। প্রশাসনের ক্ষেত্রে আসলে এখানে ম্যাক্সিমাম ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি থেকে শুরু করে আজকে আমাদের সচিবালয় পর্যন্ত ম্যাক্সিমাম ক্ষেত্রে এখনো পর্যন্ত জামাতের লোক এখানে আছেন। জামাতের প্রভাবাধীন আমাদের প্রশাসন, এটা সত্য কথা। কিন্তু আসলে নির্বাচন কমিশনের ক্ষেত্রে, নির্বাচন কমিশন আগে নির্বাচন কমিশন আগে জামাত প্রভাবিত ছিল, এখন বিএনপি প্রভাবিত হয়েছে। এটা আমার মনে হয় যে জামাত এবং এনসিপি তারা তাদের হীনমন্যতার জায়গা থেকে এই বিষয়টা আসলে প্রচার করছে। আমি নির্বাচন কমিশনের প্রতি আমার সমালোচনাটা অন্য জায়গায়। নির্বাচন কমিশন তার এমন কোনো পরিবেশ তৈরি করেনি, যেমন ধরুন যাচ্ছে জামানতের ক্ষেত্রে আগে ছিল সেখানে 20,000 টাকা, এখন এবার করেছে 25,000 টাকা। এরকম ঠিক তেমনি যাচ্ছে যে আগে ছিল 20 লক্ষ টাকা সর্বোচ্চ প্রচার করতে পারবে, সর্বোচ্চ খরচ করতে পারবেন একজন প্রার্থী। এবার করা হয়েছে 70-75 লক্ষ টাকা পর্যন্ত তারা খরচ করতে পারবেন। এইগুলো হচ্ছে আমাদের তারপরে কালো টাকা, ধর্ম, সাম্প্রদায়িকতা ব্যবহার, এই ব্যাপারগুলো হচ্ছে নির্বাচন কমিশনের প্রতি আমাদের আসলে সত্যিকার অর্থে সমালোচনা। কিন্তু আজকে সে বিএনপির দিকে ঝুঁকে গেছে। এইটার যে আজকে সাম্প্রতিককালে যে এই প্রচারণাগুলো চালাচ্ছে, সেটা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং গভীরভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আমরা মনে করি। বিশেষ করে দুটো ঘটনা সাম্প্রতিককালে আমরা আসলে দেখতে পাই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন 25 তারিখে যখন দেশে আসলেন, এর আগ পর্যন্ত জামাত ইসলাম যে ভাষায় কথা বলতেন এবং তার বিভিন্ন নির্বাচনী প্রার্থীরাও, বিভিন্ন আসনের নির্বাচনী প্রার্থীরাও যেই ভাষায়, যেই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য তারা রেখেছেন, যেইভাবে কথা বলেছেন, আমরা কিন্তু দেখলাম যে তারেক রহমান এখানে বাংলাদেশে আসার পরে 25 তারিখের পর থেকে মনে হলো যে জামাত অনেকটা চুপসে গেছে। এবং ম্যাডাম খালেদা জিয়ার মৃত্যু হওয়ার পরে আজকে মানুষের এত যে ঢল নেমেছে, এত বেশি মানুষ তাকে ভালোবাসে, বিএনপির নেতাকে ভালোবাসে, বিএনপির নেতৃত্ব যিনি প্রয়াত হয়েছেন তাকেও ভালোবাসেন, এবং যিনি বর্তমানে আছেন তার ছেলে, তার প্রতি মানুষের এত ভালোবাসা। এই জিনিসগুলো দেখে জামাত আসলে নিজের অবস্থানটা আসলে বুঝতে পেরেছে। এই অবস্থাটা বুঝতে পেরে তারা এক ধরনের একটা হীনমন্যতায় ভুগছে, আর এক ধরনের কুটো চাল তারা চালছে বলে আমরা মনে করি, যেটা জনগণের মধ্যে তারা এরকম একটা সেন্টিমেন্ট দিতে চাচ্ছে, এরকম একটা প্রশ্নবোধক অবস্থান তৈরি করতে চাচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপারে, যে নির্বাচন কমিশন হয়তো স্বাধীন ভূমিকা রাখছে না, বা নির্বাচন কমিশন আজকে বিএনপির দিকে ঝুঁকে গেছে, নির্দিষ্ট একটা দলের দিকে ঝুঁকে গেছে, এইরকম কথা বলে। আমরা পরিষ্কার করে মনে করি, আমরা বিএনপি সারা জীবনে কোনোদিন, আমি বিশেষ করে আমাদের দল কোনোদিন জীবনে কোনোদিন সেই ছাত্র রাজনীতি 78 সাল থেকে করি, তারপরে
শ্রমিক রাজনীতি, আমাদের এই এখন জাতীয় রাজনীতি করছি, জীবনে কোনোদিন বিএনপিকে আমরা সমর্থন করিনি, আওয়ামী লীগকে জীবনে কোনোদিন সমর্থন করিনি, আপনি ভালো করে সেগুলো জানেন। সে অবস্থান থেকেও আমি নিরপেক্ষ অবস্থান থেকে আসলে বলতে চাই যে আমরা এখন জামাতের যে অবস্থানটা দেখছি, এইটা জামাতের আসলে চূড়ান্ত হীনমন্যতার, এবং তারা যে একেবারে নিজেদেরকে অনেক আপসে একদম চিন্তা করতে, যে অনেক উপরে তারা চলে গেছে, ধপাস করে মনে হয় তার সেই অবস্থানটা আসলে সেই অবস্থা থেকে তারা পতিত হয়েছেন। সেই জায়গা এই ধরনের প্রশ্ন তোলা বা এই ধরনের কথাগুলো বলতেই থাকলে এক ধরনের কন্টেন্ট ম্যানুফ্যাকচারিং হবে, সেটা আসলে আগামীতে কি প্রভাব রাখতে পারে, নির্বাচন পরবর্তী কি ধরনের সংকট সৃষ্টি করতে পারে, আশঙ্কা দেখেন কিনা আপনি কোনো? এই ধরনের কথা যদি চলতে থাকে, তাহলে আমাদের মানুষ তো কিছু কিছু মানুষ তো আছেন আমাদের, বিশেষ করে আমাদের প্রত্যন্ত অঞ্চলের, আমাদের একেবারে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষদেরকে আমরা যদি দেখি, সেখানে মিডিয়া বা তারা সোশ্যাল মিডিয়াও তাদের কাছে ওই ব্যাপক মাত্রায় আমাদের পৌঁছায়নি। আমাদের নারী যারা আছেন, আমাদের কৃষক যারা আছেন, আমাদের শ্রমিক যারা আছেন, ব্যাপকভাবে তাদের কাছে পৌঁছায়নি, যার জন্য এই সমস্ত তারাই তো বুঝছে। আচ্ছা, আপনি জানেন যে হিটলারের সহযোগী সে যে বলেছিল যে আসলে বারবার একই মিথ্যা কথা বারবার বলতে বলতে ওটা আসলে সত্যের মতোই শোনায়, সত্য বলেই এটা প্রমাণিত হয়। আজকে কিন্তু জামাত কতগুলো মিথ্যে কথা বলতে বলতে আসলে সেটাকে সত্য বলে প্রমাণ করার আসলে চেষ্টা করছে, এবং মানুষের মধ্যে এরকম একটা যেন হেজিমনি, সামাজিক একটা হেজিমনির অবস্থা যেন তৈরি হয়, সামাজিক রাজনৈতিক একটা হেজিমনি তৈরি করার একটা তারা চিন্তা করছে, তাদের দর্শনগত, তাদের রাজনীতিগত, তাদের সংস্কৃতিগত একটা হেজিমনি তৈরি করার একটা অবস্থান, একটা কৌশল তারা নিয়েছে। কিন্তু আমি পরিষ্কার করে আসলে মনে করি যে নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে বাংলাদেশের মানুষ আজকে ৭১কে ৪৭ দিয়ে আসলে বিবেচনা করবে না। আজকে আপনি জানেন হয়তো, আমরা গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে আমরা বিএনপি চেয়ারপারসনের কাছে, আমরা বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন তার ওখানে ওনাকে শোক প্রকাশ করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম। আমরা খুব স্পষ্ট করে বলেছি যে আমরা ম্যাডাম খালেদা জিয়ার যে প্রয়াত হয়েছেন সেই শোকে আপনি সন্তান হিসেবে এবং আপনার পরিবারবর্গ যারা আছেন তাদের প্রতি শোক এবং সমবেদনা জানানোর জন্য প্রধানত আমরা এসেছি। পাশাপাশি দু একটা রাজনৈতিক কথা আমাদেরকে বলতে হয়। রাজনৈতিক কথার মধ্যে একটা কথা কিন্তু আমরা পরিষ্কার করে বলেছি, যে আমি বলেছি যে লন্ডনে আপনি যখন বক্তব্য রাখেন, একটা বক্তব্য দেখেছি আপনি বলেছেন এই বাংলাদেশ হবে সেই রকম যেখানে বিশ্বাসী থাকবে, অবিশ্বাসী থাকবে, সংশয়ীরাও থাকবে। তাহলে আমরাও কিন্তু আমাদের স্পিরিট কিন্তু সেটা, আমরা এরকম স্পিরিটের একটা বাংলাদেশ আমরা দেখতে চাই। সেটা যদি করতে চাই তাহলে আমরা জানি যে জামাত ইসলামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনাদেরকে যে জাতীয় সরকার গঠন, তার জাতীয় সরকার, বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপির সাথে তারা জাতীয় সরকার গঠন করবে। সেদিক থেকে আমাদের দল গণতান্ত্রিক বিপ্লবী পার্টি এবং আমাদের জোট গণতান্ত্রিক যুক্ত ফ্রন্টের পক্ষ থেকে পরিষ্কার করে আমরা বলেছি, আমরা চাই না যে বিএনপি আপনার আগের বক্তব্য, আপনি যে আগে লন্ডনে বসে থেকে যে কথাটা বলেছেন, এই কথাটা যদি সত্য হয়, আপনি যদি সেটা মিন করেন, তাহলে জামাতের সাথে কিন্তু আপনি জাতীয় সরকার গঠন করার সেই দর্শনগতভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে কিন্তু মেলে না। যার জন্য আমরা কোনোভাবেই আসলে চাই না যে মুক্তিযুদ্ধের যে পরাজিত যে শত্রু, যুদ্ধাপরাধী এবং আজকে রাজাকার যারা, তাদের সাথে এখানে কোনো রকম এখানে চুক্তি হোক, কোনো রকম তাদের কোনো রাজনৈতিক তারা সুবিধা পাক, এটা কিন্তু আমরা চাই না। এবং আমরা এটাও বলেছি পরিষ্কার করে যে আমরা চাই একটা অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। জামাত কিন্তু এই জিনিসটা ইতিমধ্যে বুঝে গেছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ, যদিও আগে তারা মনে করতো যে একটা এই 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বোধহয় ব্যাপক একটা পরিবর্তন হয়েছে, সাংস্কৃতিক এবং রাজনৈতিক একটা ব্যাপক পরিবর্তন হয়েছে এবং একটা ব্যাপক ইসলামাইজেশন হয়েছে। ইসলামাইজেশন কথাটা বললে হয়তো এখানে একটু হয়তো সঠিকভাবে উপস্থাপন হয় না কথাটা বলা। আমি মনে করছি যে সাম্প্রদায়িক চিন্তা অনেক বেশি ব্যাপকভাবে তাদের মধ্যে আসছে এবং সাম্প্রদায়িক যে মফগুলো সৃষ্টি হয়েছে। আপনি এই যে দীপু হত্যাকাণ্ড হলো, ভালুকা, ময়মনসিংহ ভালুকায় যে দীপুচন্দ্র হত্যাকাণ্ড হলো, সেখানে তো আমি গিয়েছি, আমরা দেখলাম যে সেটা করেছে জামাত শিবির, সেখানে মফ তৈরি করেছে এবং মফ তৈরি করে তাকে সে একজন গার্মেন্টস শ্রমিক, তাকে পিটিয়ে হত্যা করেছে এবং তাকে বিবস্ত্র অবস্থায় গাছে ঝুলিয়ে তারপরে আগুন দিয়ে দিয়েছে।
কি বিভৎস, কি নারকীয় দৃশ্য এই সমাজে এবং এই সময়ে পৃথিবীর এই সভ্যতার এই পর্যায়ে দাঁড়িয়ে। তাহলে জামাত ইসলাম কিন্তু আজকে এই যে এরকম মবগুলো তৈরি হয়েছে, এই মবগুলোর পেছনে জামাত ইসলাম সরাসরি এবং জামাতের মতদর্শিক ভাবাদর্শিক ব্যক্তিবর্গ এবং তাদের যে ভাবাদর্শিক যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে, তারা বিভিন্ন মঞ্চ নামে যে প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছে, তাদের দ্বারা সৃষ্ট কিন্তু হচ্ছে এই মবগুলো। তারাই নেতৃত্ব দিচ্ছে এই মবগুলোতে। তাহলে আজকে জামাত ইসলাম সেই জায়গায় দাঁড়িয়ে তারা নিজেদেরকে ভেবেছিল এরকম মব সৃষ্টি করে মানুষের মধ্যে একটা ভীতিকর অবস্থা তৈরি করে, একটা আতঙ্কজনক অবস্থা তৈরি করে মানুষকে আজকে মানে তাদের পক্ষে টানবে। মানে মানুষ অনেক সময় কিন্তু নেগেটিভ ভোটও কিন্তু দেয়, বাংলাদেশে আমরা দেখেছি নেগেটিভ ভোটও কিন্তু দেয়। তাহলে সেই ক্ষেত্রে জামাত ইসলাম সেই প্রচারটা চালিয়েছে। আমরা আসলে এই জায়গায় দাঁড়িয়ে দেখি যে জামাত ইসলাম এখন আসলে তার ওই হীনমন্যতার অবস্থান থেকে এবং তার সঠিক ধন্যবাদ আপনাকে মোশাররফ।